প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। সবার প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সাইদুল হক জুইসের মিশ্র মাধ্যমে আঁকা শিল্পকর্ম প্রদর্শনী বনবিবির খোঁজে। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টায় এই সময়ে প্রদর্শনী চলবে 20 এপ্রিল পর্যন্ত। গুলশান 2-এর 87 নম্বর রোডের 8 নম্বর বাড়ির 7ম তলায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী হারুনুর রশিদ টুটুলের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী ভঙ্গুর সহাবস্থান। প্রদর্শনী চলবে 23 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8টা 20 মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টা 30 মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। আমি খবর নিছি, জেরিন আমার এলাকার মাইয়া। কি? হ্যাঁ, জেরিনের পুরো পরিবারের আমি চিনি। অগ পরিবারের একটা মানুষও ভালো না, সব খারাপ। তাই এই কথা তুই আমাকে আগে বলবি না যে তুই জেরিনের পুরো ফ্যামিলিরে চিনিস? আচ্ছা ঠিক আছে, বুঝলাম সব খারাপ, কিন্তু জেরিন তো ভালো। এটারে কয় অন্ধ ভালোবাসা। জেরিনের ছোট বোনরে ভালোবাসা আমার এক বন্ধু ঘর বাড়ি ছাড়া দুনিয়া ছাড়ছে কিনা এটা জানি না, আর তুই সেই জেরিনের লগে সম্পর্ক করছস। মিন্টু, তুই কিন্তু এখন রিয়্যাক্ট করতেছিস। আচ্ছা মানলাম জেরিনের ফ্যামিলি খারাপ, বুঝলাম ওর 14 গোষ্ঠী মাফিয়া, তাতেও না আমার কিচ্ছু যায় আসে না। আমি জেরিনকে ভালোবাসি, আর বিয়ে করলে আমি জেরিন দিয়ে বিয়ে করব। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেলাল খান। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন বলেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। সবকিছু মিলিয়ে খুবই ভালো একটা সময় গেল আমার কাছে মনে হয়। এবারে ঈদটা একটু অন্যরকম ছিল, কারণ কাতার ঘুরে আসলেন এবং সেখানে শো করে আসলেন। সবকিছু মিলিয়ে কেমন ছিল এবারে শো? একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আর কি। দেশের বাইরে ঈদ এর আগেও এরকম হয়েছে, কিন্তু এবারে অনেকদিন পর দেশের বাইরে, তো ঈদের দিনটা আসলে ফ্যামিলিকে খুব মিস করেছি, কাছের মানুষদেরকে মিস করেছি। আবার একই সাথে ওখানে যারা আমাদের প্রবাসী বাঙালি আছে তাদের সাথে অন্যরকম একটা অভিজ্ঞতা। মানে ঈদটা অন্যরকম হয়েছে, কিন্তু খুশি বা আনন্দটা কমে যায়নি। না না, একদমই পরিবারের থেকে একটু দূরে থাকা সেটা একটা আলাদা রকম কাইন্ড অফ। তারাও আমার পরিবার, কারণ তারা তো বাংলা মিউজিক শুনে তাদের আমাদেরকে আপন করে, মানে এতটা আপন করে নিয়েছে। এবং এই জায়গাটা থেকেই মানে সব শিল্পীরা, অনেকগুলো মানুষ একসাথে, নতুন মানুষদের সাথে আমার কাছে ভালো লেগেছে। আচ্ছা, ঈদের জন্য কি কোনো কাজ করা হয়েছিল এবারে? মৌলিক কোনো গানের কাজ? মৌলিক গান করেছিলাম, আমার এবং কর্নিয়ার একটা গান, ইভেন কক্সবাজারে শুটও হয়েছে, এবং আমার লিজার একটা গান। এই দুটো গানের অলমোস্ট প্রায় কাজ শেষ, কিন্তু এগুলো রিলিজ করা হয়নি। এরকম এই যে দেশে থাকা হয়নি, আবার আনুষঙ্গিক কিছু মুভির কাজের ব্যস্ততা ছিল। সবকিছু মিলিয়ে ভাবলাম যে ঈদ শেষ হয়ে যাক, একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, তখন এই সিঙ্গেলগুলো রিলিজ মানে আস্তে ধীরে তখন কাজ করা হবে। তো এই যে ফ্যামিলির কাছ থেকে দূরে থেকে ঈদ পালন করা, এটাতে পরিবারের কোনো অভিযোগ ছিল না? না না না, মোটেও না। বাচ্চারা একটু মিস করেছে। ঈদ যেহেতু শেষ হয়ে গেল, সুতরাং এখন আবার স্টেজ শোর ব্যস্ততা শুরু হয়ে যাবে। অলরেডি শুরু হয়েছে, আবার মাঝখানে একটা লম্বা সময় রমজানের কারণে স্টেজ শুভ অফ ছিল, এখন আবার পুরোদমে শুরু হয়েছে। আচ্ছা, ইটস এ গুড সাইন। একটি গান শুনি, তারপরে আমরা আবার বাকি গল্পে যাই। কি গান গাবো? আরেকজন গানটি শুনি, গানটা ভীষণ প্রিয় আমার। ওকে, এই গানটি আসলে হুট করে গাওয়া, কোনো পরিকল্পনা ছাড়া। গানটির মূল যে গীতিকার আমিনুল ইসলাম এবং সুরকার এস এম শরৎ, এবং মূল ভার্সন গেয়েছিলেন এস এম শরৎ।
আমি শখের জায়গা থেকে গিয়েছি, গানটি সবার পছন্দ হয়েছে এই কারণেই। এবং আপনার কণ্ঠে প্রায় সবাই অনেক গাইতে হয়। পছন্দ করেছে এখন শুনি। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। এই গানটা আপনার কণ্ঠে আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি আসলে অনেকবার শুনেছি গান। থ্যাংক ইউ। আর আপনার যে গলার মধ্যে যে টানটা ওটা মানে অভিভূত হবার মতন। একদম একটু ছোটবেলার দিনগুলোতে ফিরে যেতে চাই ভাই আজকে। একদম ছোটবেলায় তো আসলে গান নিয়ে আসলে অনেক সংগ্রাম করতে হয়েছে আপনাকে। এমন না যে হুট করে আমি চেয়েছি আর সেটা পেয়ে গেছি, এমন না। তো গান শেখাটা সেভাবে করে তো খুব ছোটবেলায় হয়ে ওঠেনি। সেটা নিয়ে কি এখন এসে কোনো আফসোস কাজ করে? কিছুটা তো করেই, কারণ যারা শিখে আসে ছোটবেলা থেকে একটা সিস্টেমের মাধ্যমে একটা স্টেজে চলে আসে, তাদের জন্য লং রানে কাজ করতে সুবিধা হয়। আর যারা ন্যাচারালি হয়তো বা একটা ডিফারেন্ট কি বলে ট্যালেন্টের কারণে অনেক সময় অনেকেই হুট করে একটা পরিচিতি পেয়ে যায়, তাদের জন্য টিকে থাকতে গেলে একই সময়ে ওই তার ক্যারিয়ারটা কন্টিনিউ করতে হয়, একই সময়ে একই লার্নিং প্রসেসের মধ্যে দিয়েও যায়, আবার অনেক কিছু শিখতে হয়। তো যারা শিখে আসে ডেফিনেটলি তারা এখানে অনেক সুবিধা মানে পেয়ে যায়। ছোটবেলায় আপনি কি খুব দুরন্ত ছিলেন? ছোটবেলায় দূরত্ব ছিলাম, কিন্তু যখন আস্তে আস্তে একটু বুঝতে শিখেছি তখন থেকে এটা আম্মা বলে যে আমি নাকি আস্তে 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 একটু কুল হচ্ছি, মানে ওই দুরন্তপনাটা কেটে যাচ্ছে। কিন্তু একদম ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম। আচ্ছা, আপনারা ভাই বোন কতজন ছিলেন? আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোনের মধ্যে আমি সবার বড়, তারপরে আমার বোন, সবার ছোট আমার ছোট ভাই। আচ্ছা, আপনার গানের প্রতি আগ্রহটা তৈরি হলো আপনার মামার কাছ থেকে, বা গানের প্রতি যে ভালোবাসাটা? অনেকটাই। তারপরে যখন আসলে ইউনিভার্সিটি লাইফে মানে হই হুল্লোড় করে মানে একটা দুরন্তপনার সময় পার করছি, বন্ধুরা গলা ছেড়ে গাইছি, তখন এই যে কাছের বন্ধুরা মানে বলতো যে না তুই সত্যি সত্যি গানে ভালো করবি, এটা কন্টিনিউ কর। আপনার মামা তো গাইতেন ফোক গান, ফোক গান, কিন্তু আপনার এই যে সফট মেলোডি এই ধাঁচের গানগুলোর প্রতি কেন ভালো লাগাটা হলো? মানে সাধারণত আমরা দেখি যে যাদের ফোক গান শুনে অভ্যস্ত তারা ফোক গানের ওই জনরাতেই যান। আপনার ক্ষেত্রে আমার ওই জনরার গান গাইতে ভালো লাগে, বাট আমি আমার যখন নিজের জন্য গান করার প্ল্যান করি, যে অথবা যে কোনো গান, যে এই গানটা আমি গাবো, মানে আমি প্রথম গাবো কোনো গান, সেটা আমার কম্পোজিশন হোক কিংবা অ্যানাদার কম্পোজিশন হোক, যখন ডিসাইড করি সেটা নিয়ে আমি একটু চেষ্টা করি যে গানটা আসলে আমি একটু সময় নেই, একটু স্পেস নেই, কেন যে গানটা আমার সাথে মানাচ্ছে কিনা, আমি নিজে নিজে গেয়ে শুনে অথবা কখনো কখনো মোবাইলে রেকর্ড করি একটা মৌলিক গানও, যদি নিজেই গায়ক নিজেই শ্রোতা নিজেই সমালোচক, তারপর আমি আসলে শুনি যে আমার গলায় আসলে মানাচ্ছে কিনা, যদি না মানায় আমি অনেক গান স্কিপ করে যাই। আচ্ছা, মা তো চেয়েছিলেন যে আপনি সরকারি চাকরিজীবী হন, তো সেই ইচ্ছেটা যে পূরণ করতে পারেননি সেটা নিয়ে মায়ের নিশ্চয়ই আক্ষেপ আছে। এটা মাদের তো সব আক্ষেপই থেকে যায় এবং ছেলে যতই বড় হোক তারপরেও মনে করে, বিশেষ করে মারা, মানে তারা একটা সেফ অ্যান্ড সিকিউরিটি চায়। তারা মনে করে শিল্পীরা নিশ্চয়তা চায় জীবনে, শিল্পীরা মনে হয় এক সময় মানে তাদের এই কনফিউশনটা থেকেই যায়। বিশেষ করে এটা আমি বেশি টের পেয়েছি যখন কোভিড সিচুয়েশনের সময়, লম্বা সময়, তখন তো সরকারি চাকরি যারা করতো তারা তো অ্যাটলিস্ট মানে
মান্থলি স্যালারিটা পেতো, একদম কিন্তু আমরা যারা মানে ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং এ কাজ করি, আমাদের তো কোনো স্যালারি অনেক চ্যালেঞ্জেস, অনেক সংগ্রাম থাকে। তখন আশেপাশের মার চোখে দেখা আশেপাশের যারা সরকারি চাকরিজীবী তারা স্যালারি পাচ্ছে, সুযোগ সুবিধা ভোগ করছে, কিন্তু আমি তো ওই অর্থে নিজের জমানো অর্থ থেকে সবকিছু খরচ করছি। তখন মা এই মানে এই কথাটা বারবার বলতো, আজকে যদি সরকারি চাকরি করতে আজকে অবস্থা আমি খুব মজা পেতাম। যাই হোক, মা সব মানায় এরকম যে তারা বাচ্চাদের সিকিউরিটিটাই সবার আগে। আপনি কি চান আপনার বাচ্চারা কি গায়ক মানে হবে, কিংবা তারা মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করবে, এমন কি কোনো চাওয়া আছে আপনার? আই ডোন্ট নো, বাট তাদের জন্য তো একদম ফ্রি স্পেস দেওয়া, তারা যা পছন্দ করে তাই করবে। আপাতত মানে কি করবে অথবা এইটা আমাদের পছন্দ, কোনো পছন্দ চাপিয়ে দেওয়া, এগুলোর ভিতরে যাচ্ছি না। আগ্রহ আছে গানের প্রতি? ছেলের একদম আগ্রহ নাই, মেয়ের আগ্রহ আছে। আর তারা কি এটা ফিল করতে পারে যে তাদের বাবা হচ্ছে সেলিব্রিটি, মানে একটা স্টার? এই ব্যাপারটা কি তারা ফিল করতে পারে? ওইটা ওই অর্থে আসলে ফ্যামিলিতে আমার এই চর্চাটা ফ্যামিলিতে আমি কখনো করি না। তবে যখন একসাথে ঘুরতে বের হই, তখন যখন দেখে, এজ লাইক একটা সিম্পল উদাহরণ দিই, কোনো এক জায়গায় যায়, সেখানে হয়তো বা আমাকে একটা টিকিট কালেক্ট করতে হবে, অনেক লম্বা সিরিয়াল, তখন যখন ওইখানে কেউ না কেউ আইসা বলে, আরে ভাই আপনি আপনি আসেন, নিয়ে নিচ্ছেন, তখন ছেলে ফিল করে। তখন এই যে তারপরে কিছু মানুষের ভালোবাসা পাওয়া যায় না, তখন ছেলে ফিল করে, মাঝে মাঝে বলে, বাবা সেলিব্রিটি হলে কি সুবিধাগুলো পাওয়া যায়? আমি বলি, সেলিব্রিটি হলে কেন, তুমি যে কাজে, তুমি যদি যখন ভালো কাজ করবা, তোমাকে যখন মানুষ পছন্দ করবে, তখন সবাই ওই ভালোবাসার একটা রিঅ্যাকশনটা তুমি সব জায়গায় পাবা। আচ্ছা, বাবা তো চাননি যে আপনি আসলে এই জায়গাতে আসেন, তো যখন আপনার বাবা এটা জেনেছেন যে আপনি গান করছেন এবং বেশ একটা পরিচিতি পেয়ে গেছেন, তখন বাবার রিঅ্যাকশন কি ছিল? আমার এই সঙ্গীত ক্যারিয়ারটা গড়ার সময়ে খুব বেশি দেখা হয়েছে অথবা কাছাকাছি এগুলো নিয়ে ডিসকাস হয়েছে, এরকম সময়টা একদমই কম। এমনিতেও বাবা গ্রামে থাকেন, ওই সময়টাতে দেশের বাইরে ছিলেন, খুব বেশি আসলে দেখা সাক্ষাৎ হয়নি। আর এমনিতেও জানতো না, আমার গ্রামের মানুষও কম জানতো যে আমি স্টাডির পাশাপাশি যে সঙ্গীত নিয়ে কাজ করার চেষ্টা করছি। যখন কোনো একটা গান, ফার্স্ট গানটার কথাই বলবো, পাগল তোর জন্য, হ্যাঁ, এটা প্রকাশ হওয়ার পর এটা যখন অনেক পরিচিতি আসছে, সবাই শুনছে, কানাকানি হচ্ছে, গ্রামের মানুষ বলা বলি করতেছে এটা আমাদের ছেলে, আমাদের গ্রামের ছেলের গান, কিংবা পত্রপত্রিকায় কোনো নিউজ দেখছে, তখন তারা আসলে টের পেয়েছে। এর আগে খুব বেশি টের পাইনি, কারণ আমার বেড়ে ওঠাটা যতটা, আমি ইন্টারমিডিয়েট পর থেকেই মানে ঢাকাতে, তো কালে ভদ্রে যাওয়া ছুটি ছাটাতে, তো এই কারণেই আসলে তাদের সংস্পর্শেই আমার গান বাজনার সময়টা যে আসলে মানে ডেভেলপ হয়েছে এমনটা না, তাদের থেকে দূরে, তো এই কারণে তারা সারপ্রাইজড হয়েছে বরং, কখন কিভাবে কি করলো। আচ্ছা, এমন কি হয়েছে কখনো যে ছোটবেলায় খুব ভালো বন্ধু ছিল, কিন্তু যখন আপনি স্টার হয়ে গেছেন তারপর আপনি বন্ধু হারিয়ে ফেলেছেন, খুব কাছের বন্ধু? হ্যাঁ, কিছু বন্ধু এরকম দূরে সরে গেছে আপনা আপনি, কিন্তু আমি ওদেরকে সারপ্রাইজ দিয়ে দিই। আচ্ছা, দেখা গেল আমি গ্রামে গিয়েছি, হাট বাজারের দিন, আমি এটা প্রায়ই করি যে গ্রামে আমি থাকা অবস্থায় যখন হাটের দিন হয়, সেইখানে অনেক মানুষ একসাথে আসে, তো গ্রামে হাটে, তো সেইখানে আমি খুঁজে বেড়াই যে আমার কোনো বন্ধু বান্ধব অথবা পরিচিত মুখ যাদের সাথে আমার অনেকদিন পর দেখা হবে, এরকম কাউকে আমি খুঁজি, মাস্ক টাক্স পরে বাজারে। দেখা গেল বাজারটা অনেক বড় সড়ো এখন, আগের মতো নাই, আগে ছোট বাজার ছিল, এখন অনেক বড় হয়ে ডেভেলপ করেছে অনেক। তো দূর দূরান্ত থেকে আসে যারা আমার স্কুল ফ্রেন্ড ছিল, কিংবা এই সমসাময়িক একই এজের, কাউকে কাউকে পেয়ে যায় মাঝে মাঝে। তো ওদেরকে যখন কিছু একটা দেখা গেল, কেউ কোনো কিছু বিক্রি করছে, আমি কেনার ভান করতেছি, দামাদামি করতেছি, তো প্রথমে টের পায় না, যখন টের পায় তখন খুব মজা পায়। এরকম হয়েছে অনেক। খুব ইন্টারেস্টিং, মানে আমার কাছে মনে হচ্ছে যে আপনি এখনো দুষ্টু আছেন, কিন্তু সেটা প্রকাশভঙ্গিটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, পাগল তোর জন্য পাগল, এই গানটা দুটো লাইন শুনি, যেহেতু গানটা নিয়ে কথা হচ্ছিল, শুনি দুটো লাইন। পাগল তোর জন্য রে পাগলে পাগল, পাগল তোর জন্য রে পাগলে পাগল, মুখে বলি দূরে যা,
মনে বলে থেকে যা, মুখে বলি দূরে যা, মনে বলে থেকে যা, দূরে গেলে মন বুঝে তুই কত আপন। পাগল তোর জন্যে রে পাগলে মন, পাগল পাগল তোর জন্যে রে পাগলে মন, পাগল। এরকম পাগল করা অনেক গান দিয়ে তো অনেক ভক্তদেরকে আসলে পাগল করেছেন আপনি। তাদের মধ্যে নারী ভক্তও আছে। তো যখন নারী ভক্তরা তাদের ভালোবাসা প্রকাশ করে তখন কি ভাবি রাগ করে? এটা নিয়ে কখনো ঝগড়া হচ্ছে, এমন হচ্ছে? প্রথম প্রথম একটু একটু হতো, আচ্ছা, এখন গা সহায় হয়ে গেছে। অনেকে এটাই স্বাভাবিক। হ্যাঁ, যে এটা নরমাল। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে নতুন আর কি কি কাজ সামনে আসবে, যেহেতু নববর্ষ তো প্রায় চলেই এলো, আর আপনিও কাতার থেকে ফিরলেন, সুতরাং সময়টাও বেশ কম। আগে কি কাজ করে রেখেছেন কিনা, আবার নতুন কোনো কাজ রিলিজ হবে কিনা? যেটি শুরুতেই বলেছিলাম যে আমার এবং লিজার এবং আমার সাথে কর্নিয়ার একটি গান, এগুলো সেটা কি পহেলা বৈশাখ উপলক্ষে আসবে? উপলক্ষে রিলিজ হবে। একটা রিলিজ হবে, মানে এমন হতে পারে কুরবানি ঈদের আগেই এই দুটো গান রিলিজ হয়ে যাবে। আর চলচ্চিত্রের কি অবস্থা এখন? নতুন গান করছি, এই মুহূর্তে আছি আসলে টগর মুভির। এটা সেটা কি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করা হচ্ছে নাকি প্লেব্যাকে কাজ করছেন? দুটোই। আচ্ছা, একটি গান ডুয়েট, আর এটি আসলে আমার সাথে গিয়েছে অবন্তী সিথি। আরেকটি গান বন্ধুত্ব নিয়ে, একটি ডিফারেন্ট গান, আমি, রাশেদ এবং কণা তিনজনে মিলে একটি মজার গান। এই গানটি আমার অনেকদিন পর মানে মুভির গান করতে গিয়ে খুব মজা পেয়েছি। আচ্ছা, মানে এটা কি সফট মেলোডি ধাঁচের গান না? বন্ধুত্ব নিয়ে হই হুল্লোড়ের ভিতরে একটা গান, মানে বন্ধুরা একসাথে কোথাও বের হলে যে পাগলামিগুলো করে, তারপরে মানে একসাথে খেতে গেলে যা করে। এর আগেও যে টাকা দা পাপা পা একটা গান এসেছিল, একটু র্যাপ টাইপের ছিল, এটা কি অনেকটা এরকম হবে না? না না, একদমই পিওর বন্ধুত্বের, মানে আমি তুমি আমরা সবাই মিলে বন্ধু, বন্ধুর চেয়েও দামি আমরা, মানে আমাদের বন্ধুত্বটা বন্ধুত্বের চেয়েও দামি, এরকম একটা মজার গান। এই যে এতগুলো বছরে আপনার মৌলিক গানের সংখ্যা কতগুলো? হিসেব কষা হয়নি, তবে আমার মনে হয় 300-400 তো হওয়া উচিত। আমি হিসেব করিনি। মানে এরকম কি কখনো ইচ্ছে আছে যে এই সব গানগুলোকে আর্কাইভ করে রাখাটা দরকার? এটা তো উচিত, সবারই উচিত, কিন্তু শিল্পীদের হয় কি, আমার ক্ষেত্রে আমি অনেকের কথা বলবো না, আমার যে নিশ্চয়ই বাকিরা সবাই সিনসিয়ার, যে এটা করতে হবে, আচ্ছা ঠিক আছে কালকে করবো নি। হ্যাঁ, এই কালকে নিজের কাজের ক্ষেত্রে মনে হয় হেলাফেলা করে মানুষ। যেমন গতকালের ঘটনা বলি, আমার গাড়ির সিগন্যাল দেওয়ার পর ট্রাফিক পরে কাগজপত্র দেখতে যাচ্ছে, আমি খুব কনফিডেন্টলি দেখিয়ে দিলাম, পরে কয় এটা তো 8 মাস আগে এটা টাইম শেষ হয়ে গেছে, আপনি রিনিউ করেন নাই কেন? আমি বললাম কি বলেন 8 মাস? একদিন দিন না। পরে কয় ভাই এটা দ্রুত করে ফেলা, নাহলে মামলা দেবো। আমি কমিটমেন্ট দিলাম এই সপ্তাহের মধ্যে করে ফেলবো। এরকম মানে একটা প্রেসার না আসলে আসলে কাজ হয়, নিজের কাজ হয় না। যে আমার আসলে কত গান গেয়েছি, এগুলো যখন আমার ঘাড়ের পিঠে মানে কেউ এরকম তাক করে বলবে যে এখনই কাউন্ট করো, তখন ঠিকই কাউন্ট করা হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন একটা প্রেসার দিলাম আপনাকে, এখন আশা করি যে নিজের কাজগুলোকে এক জায়গায় করে রাখবেন, কারণ এটা একজন শিল্পীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে ওই যে ইউটিউবটা হওয়ার কারণে যে কোনো গান সার্চ করলে তো কোনো না কোনো একটা লিংক চলে এসে, মনে করি আমরা আসলে এটাই মনে হয় আর্কাইভ, আসলে এটা আর্কাইভ না, নিজেদের আসলে একটা শক্ত থাকা দরকার। সব সময় আসলে ভালো লাগে আপনার সাথে কথা বলতে, আড্ডা দিতে। একদম শেষ পর্যায়ে চলে এসেছে, খুব ভালো থাকুন, শুভকামনা রইল। আগামী স্টেজ শোগুলো যেন দারুণ হয় এবং বরাবরের মতনই আসলে আরো বেশি অনেক জমজমাট হয়, আর গানের সাথে তো থাকবেনই, এতগুলো বছর ধরে এসেছে। শুভকামনা। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।